হচ্ছে জুতোটা নোংরা হয়েছে, পরিষ্কার করে দে তো। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আপনি জুতোটা খুলে দিন, আমি পরিষ্কার করে দিচ্ছি। এই মুচির বাচ্চা, সামান্য একটা মুচি হয়ে আমি চেয়ারম্যান, আমাকে জুতা খোলার জন্য অর্ডার করছিস? আমি জুতা খুলতে পারবো না, এখানে পা রেখেছি, এখানে পরিষ্কার করে দে। আচ্ছা দিচ্ছি। ছোট লোকের বাচ্চা, মুচির বাচ্চা, তুই এটা কি করলি? তুই জুতা পরিষ্কার না করে তুই আমার দামি পায়জামাটা নষ্ট করে দিলি। চেয়ারম্যান সাহেব বিশ্বাস করুন, আমি ইচ্ছা করে করিনি। আপনি পাটা টান দিলেন, এই জন্যই তো লেগে গেল। আমি তো আপনাকে আগেও বলেছিলাম যে এই জুতোটা খুলে দিন, তারপরে মুছে দিচ্ছি, কিন্তু আপনি তো আমার কোনো কথাই শুনলেন না। ওই ছোট লোক মুচির বাচ্চা মুচি, হ্যাঁ আমি এলাকার চেয়ারম্যান, আমার মুখের উপরে কেউ কথা বলার সাহস পায় না, আর তুই সামান্য একটা মুচি হয়ে আমার মুখে মুখে তর্ক করছিস। চেয়ারম্যান সাহেব, আমি এমন কি করেছি যার জন্য আপনি আমাকে মারলেন? আমি তো যেটা সত্যি সেটাই বলেছি। আমি মুচি, আমি গরিব মানুষ বলে কি আমি মানুষ না? চুপ, মুচির বাচ্চা মুচি, আবার বড় বড় কথা বলছিস। তুই আমার দামি পাজামাটা নষ্ট করে দিয়েছিস, জরিমানা তোকেই দিতে হবে। আমি আপনার পায়ে পড়ছি চেয়ারম্যান সাহেব, আমাকে দয়া করুন, আমি আপনার জরিমানা দিতে পারবো না। আমার বাড়িতে কিস্তি নেওয়ার জন্য মানুষজন বসে আছে, আমার বাড়িতে খাওয়ার কিছু নেই। আমি যদি কিস্তি না দিতে পারি তাহলে আমার ঘরের জিনিসপত্র সব কিছু নিয়ে বিক্রি করে দেবে। চেয়ারম্যান সাহেব দয়া করুন। এই ছোট লোকের বাচ্চা, এটা তুই কি করলি? তুই আমার দামি পায়জামাটা নোংরা করে দিলি। ছাড় ছাড়। চেয়ারম্যান সাহেব, আপনি আমাকে মেরেছেন, আমার তাতে কোনো সমস্যা নেই, কিন্তু দয়া করে আমার জরিমানার টাকাটা মাফ করে দিন। আমি জরিমানা দিতে পারবো না। এই ছোট লোক মুচির বাচ্চা, তোকে তো আমি জরিমানা করবোই, তোর কোনো ন্যাকা কথা আমি শুনবো না। এই মেহেদি, ওর কাছে কত টাকা পয়সা আছে, যা সব নিয়ে আয়। চল। চেয়ারম্যান সাহেব, একটা মুসির পেটে লাথি দিয়ে টাকাগুলো নিয়ে গেলেন। আপনারা পারবেন তো এই গরিব অসহায় মানুষের সাথে? আপনি যে ক্ষমতার জোরে অহংকারের দাপট দেখান না, এই ক্ষমতা একদিন থাকবে না। আপনি শেষ হয়ে যাবেন চেয়ারম্যান সাহেব, আপনি শেষ হয়ে যাবেন। এই বলছি, আমার জুতোটা পরিষ্কার করে দাও তো। আরে দীপ্ত, তুমি এখানে? তুমি না পড়াশোনা করো, তোমার ভালো একটা ব্যবসা আছে, তুমি এখানে তাহলে মুচির কাজ কেন করছো? হায় আল্লাহ, আমার তো মাথাটাই ঘোরাচ্ছে। শ্রুতি, আমি তোমাকে সবকিছু বুঝিয়ে বলছি। থাক, তোমাকে আর কিছু বুঝিয়ে বলতে হবে না, যেটা বোঝার সেটা আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি। তুমি যে একটা মুচি সেটা আমি খুব ভালোভাবেই টের পেয়েছি। আর এই মুচিকে বিয়ে করার জন্য আমি নাকি পাগল হয়ে গিয়েছিলাম। হ্যাঁ, আমি মুচি, আমার বাবা নেই, আমার মাথার উপরে ছাদটাও নেই, এই মুচির কাজ করেই সংসার চালে। তবে শ্রুতি, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি একটা চাকরি পেলে এই মুচির কাজ আর করবো না। শোনো দীপ্ত, একটা কথা আছে না, কাক যতই ময়ূরের পাখনা লাগাক না কেন সে কখনো ময়ূর হতে পারে না, ঠিক তেমনই একটা মুচি কখনো বড় লোক হতে পারবে না। সো তোমার সঙ্গে আমার ব্রেকআপ। শ্রুতি, তুমি আমাদের এই সম্পর্কটা এভাবে ভেঙে দিও না শ্রুতি, প্লিজ। ছোট লোকের বাচ্চা, তুই আমার হাত ধরিস? তুই আমার পরিচয় জানিস? আমি একজন চেয়ারম্যানের বোন, আর এই রাস্তাঘাটে তুই যদি আমার হাত ধরিস তাহলে লোকে দেখলে আমার মান সম্মান তো যাবেই, সঙ্গে আমার ভাইয়েরও মান সম্মান যাবে। তুমি আমাকে মারলে, আজকে আমি একটা মুচি বলে তুমি আমার গায়ে হাত তুললে, আজকে আমার কাছে বাড়ি গাড়ি টাকা পয়সা কিছু নেই বলে আমাদের সম্পর্কটা তুমি ভেঙে দিলে। আরে তুই তো 2 টাকার একটা মুচি, তুই আমাকে বিয়ে করে কি খাওয়াতিস? তুই জানিস আমার মাসিক হাত খরচ কত? 50,000 টাকা। আমার ভাইয়া আমাকে মাসে যে টাকা হাত খরচ দেয় না, তুই সারা বছরেও সে টাকা ইনকাম করতে পারিস না। ভালোই হয়েছে তুই যে একটা মুচি সেটা আমি আগে থেকেই জানতে পেরেছি, নাহলে সারা জীবন তো আমাকে একটা মুচির বউ হয়ে থাকতে হতো। শ্রুতি, তুমি এভাবে বলো না, তুমি আমাকে আর কয়টা দিন সময় দাও, আমি এই মুচির কাছে একটা চাকরি খুঁজে নেব। ঠিক আছে, তুই যেহেতু এত করে বলছিস সেহেতু তোকে একটা সুযোগ দেওয়া উচিত। তুই বরং একটা কাজ করিস, কাল সকালে তোর মাকে নিয়ে আমাদের বাড়িতে আসিস বিয়ের প্রস্তাব দিতে। কি বলছো তুমি? সত্যি বলছো? আমি আমার মাকে নিয়ে তোমাদের বাড়িতে আসবো বিয়ের প্রস্তাব দিতে? আমি একদমই সত্যি বলছি। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে থাকো, আমি আসি। আর হ্যাঁ, কাল কিন্তু সকাল সকাল তোমার মাকে নিয়ে চলে এসো। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও।
এই দাঁড়া, তোর এত বড় সাহস, তুই আমার বাড়িতে ঢুকেছিস? কার পারমিশন নিয়ে ঢুকেছিস? শ্রুতি, এই লোকটা কি? উনিকে? উনাকে চিনতে পারছো না? উনার বাড়িতে এসে আবার জিজ্ঞেস করছো উনিকে? উনি আমার ভাইয়া কামরুল চৌধুরী, এই অত্র এলাকার চেয়ারম্যান। সত্যি? এই ছেলেটাকে চিনিস? হ্যাঁ ভাইয়া, ওই ছেলেটাকে আমি খুব ভালো করে চিনি। ও নাকি আমাকে ভালোবাসে, আর তাই তোর মাকে নিয়ে এসেছে বিয়ের প্রস্তাব দিতে। তাই নাকি? হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আমার ছেলে আপনার বোনকে ভালোবাসে, তাই আমার ছেলেকে সাথে করে নিয়ে এসেছি বিয়ের প্রস্তাব দিতে। এই ফকিন্নি, কি বললি তুই? তোর এই মুচি ছেলের সাথে আমার বোনের বিয়ে দেওয়ার জন্য তুই আমার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিস? এই, তোর ছেলে কি করে? তোর ছেলে তো একটা মুচি, অন্যের ময়লা জুতা পরিষ্কার করে। আর আমি এই এলাকার রানিং চেয়ারম্যান, আমি আমার বোনকে বিয়ে দেবো কোনো কোটিপতির ছেলের সাথে? চেয়ারম্যান সাহেব, আপনি কিন্তু আমাদেরকে রীতিমতো অপমান করছেন। আমার ছেলে মুচির কাজ করলেও আমার ছেলে পড়াশোনায় খুব ভালো, ও একসময় বড় একটা চাকরি পাবে। কি বললি তুই? তোর ছেলে চাকরি করবে? তোর ছেলেকে কে চাকরি দিবে? তোর ছেলে কখনোই চাকরি পাবে না। এই, তুই কি জানিস আমার বোনের প্রতি মাসে হাত খরচ কত? আমার বোন যে পোশাকগুলো পরে সে পোশাকের দাম কত? আরে আমার বোন যে জুতাটা পরে সে জুতার দাম কত? আমার বোন প্রতি মাসে 50 থেকে 60,000 টাকা খরচ করে। হ্যাঁ, তোর ছেলে শখ জেগেছে আমার বোনকে বিয়ে করবে। আরে তোর ছেলে তো এত টাকা কখনো চোখেও দেখবে না। শ্রুতি, তোমার ভাই তোমাদের বাড়িতে দাঁড়িয়ে তোমার সামনে আমাকে আর আমার মাকে অপমান করছে, আর তুমি দাঁড়িয়ে হাসছো? এই মুচি শোন, আমার ভাই তো তোকে শুধু অপমান করেছে, তোর মায়ের তো 7 কপালের ভাগ্য যে আমার ভাই তোকে জুতো পেটা করেনি। আর তোর এত সাহস কোথা থেকে আসে? হ্যাঁ, তোর এই ফকিন্নি মাকে নিয়ে তুই চেয়ারম্যান বাড়িতে বিয়ের প্রস্তাব দিতে আসিস? শ্রুতি, তুমি কিন্তু কাজটা একদমই ঠিক করলে না। তুমি আমাকে আর আমার মাকে তোমাদের বাড়িতে ডেকে আমাদেরকে অপমান করছো। অপমান? অপমানের তো এখনো কিছুই দেখিসনি, জাস্ট ওয়েট। তুই না আমাকে বিয়ের মালা পরাতে চেয়েছিলি? এই নে তোর বিয়ের মালা। ওয়াও, তোকে এই মালাতে না অনেক সুন্দর মানিয়েছে। হে আল্লাহ, এই অপমান দেখার আগে আমার মরণ হলো না কেন? ভদ্রলোকের বাড়িতে দাঁড়িয়ে কান্নাকাটি করবেন না, এতে কোনো লাভ হবে না। আর এই মুচি, তুই শোন, আমার ভাইয়া আমার জন্য কোটিপতি ছেলে ঠিক করে রেখেছে, সামনের মাসে আমার তার সঙ্গে বিয়ে। তুই বরং একটা কাজ করিস, তোর এই ফকিন্নি মাকে নিয়ে আমার বিয়েতে এসে ভালো মন্দ এক মুঠ খেয়ে যাস। আর একটা কাজ করিস, আমার হাজবেন্ডের জুতোয় যদি ময়লা থাকে তাহলে তুই পরিষ্কার করে দিস, তাতে আমি তোকে টাকা দিব। আর বিয়ে বাড়িতে যেসব খাবার দাবার বেঁচে যাবে না, এই খাবার দাবারগুলো তুই নিয়ে যাস, কারণ তোরা তো গরিব ছোট লোক, তোরা তো এসব খাবার কখনো চোখে দেখিস না। এই এই মুচির বাচ্চা, এত কথা বলার পরে এখনো দাঁড়িয়ে আছিস কেন? নাকি ঘাড় দেখাতে বের করে দিতে হবে? যা বের হ। চেয়ারম্যান সাহেব, আমি মুচি বলে আমাকে বাড়িতে ডেকে এনে যে অপমানটা করলেন না, সেটা আমি কোনোদিন ভুলবো না। তবে আমার একদিন বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছু হবে। আপনি আপনার বোনকে কোটিপতির সাথে বিয়ে দিতে চেয়েছেন না, ঠিক আছে, আপনি তাই দিন। আমি দোয়া করি সে যেন সুখী হয়। এই মুচির বাচ্চা মুচি, তুই এখনো যেমন মুচি আছিস ভবিষ্যতে তেমন মুচি থাকবি। এত কথা না বলে আমার বাড়ি থেকে বের হয়ে যা। যা, বাড়ি থেকে বের হয়ে যা। আল্লাহ চাইলে একজন মুচিকে মুহূর্তের মধ্যে কোটিপতি বানিয়ে দিতে পারে, আর একজন কোটিপতিকে মুহূর্তের মধ্যে ফকির বানিয়ে দিতে পারে। অহংকার পতনের মূল। মা চলো। আরে যা যা, এত নীতি কথা বলতে হবে না। এই দাঁড়া, কিরে মুচি, শুনলাম তুই নাকি চেয়ারম্যানের বোনকে বিয়ে করতে গিয়েছিলি আর তোকে জুতার মালা পরিয়ে তাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, তুই যেটা শুনেছিস একদম ঠিক শুনেছিস, কিন্তু তুই আমাকে মুচি বলে কেন ডাকছিস? আমার কি কোনো নাম নেই নাকি? আরে মুচিকে মুচি বলবো না তো কি বলবো? যে ব্যক্তি ব্যাংকে চাকরি করে তাকে ব্যাংকার বলে, আর যে ব্যক্তি স্কুলে চাকরি করে তাকে শিক্ষক বলে, আর যে ব্যক্তি দোকানদারি করে তাকে দোকানদার বলে। তুই তো মুচি, তোকে কি বলবো? যাই হোক, এই ফাইলপত্র নিয়ে কোথায় যাচ্ছিস? আমি সরকারি চাকরির পরীক্ষা দিতে যাচ্ছি। তোর মতো মুচির বাচ্চা আবার সরকারি চাকরির পরীক্ষা দিবে? বাহ, তোকে চাকরিটা দিবে কে? দেখ আলামিন, সরকারি চাকরি পেতে হলে শিক্ষাগত যোগ্যতা লাগে। ওখানে ওটা জিজ্ঞেস করে না যে আমি চাওয়ালা নাকি রিক্সাওয়ালা নাকি মুচির কাজ করি।
যাই হোক, তোর সাথে এত কথা বলার সময় আমার নেই। আল্লাহ, তুমি আমাকে এই চাকরিটা পাইয়ে দাও, তারপর এইসব অপমানের যোগ্য জবাব আমি দেবো। আরে যা যা, তুই সারা জীবন মুছেছিলি, মুছেই থাকবি, তোর ভালো কোনো চাকরি করতে হবে না। কি রে বোন, কি হয়েছে তোর? তুই কান্না করছিস কেন? আর তোর এই অবস্থা কেন? আর মুখে কিসের দাগ? কি হয়েছে? ভাইয়া, ওসমান না একটা কোটিপতির মেয়ের সঙ্গে পরকিয়া করে। আমি এই কথায় প্রতিবাদ করার জন্য ও আমাকে মেরে ধরে ডিভোর্স দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। হে আল্লাহ, তুমি এমনটা কেন করছো? একটার পর একটা বিপদ কেন দিচ্ছ আমাকে? প্রথমে আমার গাড়ি বাড়ি টাকা পয়সা আমার ক্ষমতা সব কিছু নিয়ে গেলে, এরপর আমার নিষ্পাপ বোনের সুখটুকু তুমি কেড়ে নিলে। হে আল্লাহ, আমি এখন কি করব? আমি নিজে চলতে পারছি না, নিজে খেতে পারছি না। এখন আমি আমার বোনকে কিভাবে খাওয়াবো, কিভাবে চলবো? হে আল্লাহ, তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করো আল্লাহ। আমি এখন কি করব? ভাইয়া, তুমি এভাবে বলো না। তুমি যদি এভাবে ভেঙে পড়ো তাহলে আমি কি করব বলো? তুমি যদি এভাবে ভেঙে পড়ো তাহলে তো আমার মরা ছাড়া কোনো পথ থাকবে না। বোন রে, এখন এই মুহূর্তে তোকে নিয়ে আমি কি করব? কোথায় যাব? আমার তো মাথায় কাজ করছে না। তবে একটা উপায় আছে। শুনেছি আমাদের পাশের গ্রামে একটা ছেলে খুব দয়াশীল, খুব দানশীল। কেউ তার কাছে গেলে নাকি খালি হাতে ফেরত আসে না। চল বোন, আমরা তার কাছে গিয়ে সাহায্য চাইবো। ঠিক আছে ভাইয়া, চলো। স্যার, ওই সাইডে যে ফাঁকা জায়গাটা, ওটা আমাদের ফ্যাক্টরির জন্য একেবারে পারফেক্ট। আর ওই সাইডে ফাঁকা যে জায়গাটা দেখতে পাচ্ছেন, ওইখানে আমরা গাড়ি পার্কিং করার জন্য প্লেস করব। স্যার, আমাকে আর আমার বোনকে একটু সাহায্য করবেন। আসলে আমার বোনের হাজবেন্ড তাকে ডিভোর্স দিয়ে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছে। ওয়েট, আপনাদের এই ফেসটা খুব পরিচিত মনে হচ্ছে, কোথায় যেন দেখেছি। তুই চিনতে পারিসনি বাবা? আমি কিন্তু ঠিকই চিনে ফেলেছি। ওই হচ্ছে সেই অহংকারী চেয়ারম্যান যে তোকে অপমান করে জুতোর মালা পরিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল। আর সে তার ক্ষমতার দাপট দেখিয়ে লোকজন দিয়ে তোর দোকানটা ভেঙে দিয়েছিল। হ্যাঁ, আমি চিনতে পেরেছি, মিস্টার কামরুল চৌধুরী। আপনি তো কোটিপতি ছিলেন, তাহলে আজকে আমার কাছে কেন এসেছেন? আমার মতো একটা মুচির কাছে আপনার কিসের কাজ? আর ম্যাডাম, আপনার মুখটা এমন শুকনো শুকনো কেন লাগছে? আরে আপনার তো কোনো এক কোটিপতি ছেলের সাথে বিয়ে হওয়ার কথা ছিল, তাহলে আজ একটা মুচির কাছে কেন এসেছেন? আমি বুঝলাম না। আপনি তো আমাকে মিথ্যা প্রেমের প্রলোভন দেখিয়ে নিজের বাড়িতে ডেকে নিয়ে গলায় জুতোর মালা দিয়ে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন, তাহলে এখন আমার কাছে ভিক্ষা চাইতে কেন এসেছেন? দীপ্ত, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আসলে বুঝতে পারিনি তুমি মুচি থেকে এত তাড়াতাড়ি কোটিপতি হয়ে যাবে, আর আমরা কোটিপতি থেকে রাস্তার ফকির হয়ে যাব। আর কিসের ক্ষমা চাইছো তুমি? আমি তোমাদেরকে কোনো প্রকার ক্ষমা করতে চাই না। আর তাছাড়া তোমাদেরকে ক্ষমা করার সাধ্য আমার নেই। এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও, আমি তোমাদের সাথে আর কোনো কথা বলতে চাই না। আর যদি তোমরা এখন না যাও তাহলে কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেবো। রাকিব ভাই, আমি তোমার দুটো পায়ে পড়ি, তুমি এমনটা করো না। তুমি না আমার বোনকে ভালোবাসতে, তুমি আমার বোনকে মেনে নাও, তোমার বাড়ির বউ করে নাও। স্ট্রেঞ্জ, আপনি কি করে ভাবলেন আপনার মতো একজন ফকিরের ওই ডিভোর্সি বোনকে আমি বিয়ে করব? আরে আমি কি আগের মতো আছি নাকি? আমার পিছনে এখন হাজারো কোটিপতির মেয়েরা ঘুরে বেড়ায়, আমি তাদের থেকে কোনো একজনকে বিয়ে করে নেব। আপনারা এখান থেকে বেরিয়ে যান। কি ব্যাপার, দাঁড়িয়ে আছেন কেন? যান যান। দাঁড়াও, আমাদের কাছে কোনো গরিব ফকির আসলে তাদেরকে খালি হাতে ফেরত দি না বাবা। ওদেরকে কিছু দিয়ে বিদায় কর। ঠিক আছে মা। আচ্ছা, এই চেকটা রাখুন, এখানে 2 লক্ষ টাকা লেখা আছে, সাইনটা করে দিয়েছি, টাকা তুলে নেবেন, যান।